অনাথ ছেলে পারিবেল কান্নান। ছোট থেকেই ছেলেটি হাসতে পারে না। রাগী আর রকচটা স্বভাবের ছেলেটা সময়ের সাথে সাথে বড় একজন গ্যাংস্টারে পরিণত হয়। একদিন তার জীবনে মিষ্টি দেখতে একটা মেয়ের এন্ট্রি হয়। বদরাগী আর গোমরামুখী স্বভাবের ছেলেটির সাথে মিষ্টি মেয়ের প্রেম জমে ক্ষীর হয়ে যায়। তবে এক সময় ভুল বোঝাবুঝির কারণে মেয়েটি পারিবেলকে ছেড়ে দূর দ্বীপে চলে যায় ভালোবাসার মানুষকে খুঁজতে। আর তার অভিমান ভাঙাতেই পারিবেল কান্নান চলে যায় ব্ল্যাক আইল্যান্ডে, যেখানে রয়েছে শত বছরের পুরনো এক রহস্য। যে রহস্যের ভবিষ্যৎবাণী পারিবেল কান্নানকেই এখানে টেনে নিয়ে এসেছে। ছেলেটিকে পারবে মেয়েটির অভিমানকে ভালোবাসায় পরিণত করতে? আর কি করেই বা শত বছরের পুরনো ভবিষ্যৎবাণীর রহস্যের জট খুলবে? এত সুন্দর দুষ্টু মিষ্টি চোখ জোড়ানো রেট্রো মুভির কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করব। এই মুভির অ্যাক্টিং জাস্ট অস্থির ছিল। 90 দশকের একটা ফিলও ছিল। জলদি জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। কারখানার মধ্যে নিরাপত্তা কর্মী অ্যাক্সিডেন্টলি মারা যায়। এই খবর শুনে মালিক মালকিন তার সহকর্মীরা চলে আসে। মালকিনের কোনো সন্তান ছিল না, তাই তিনি বাচ্চাটিকে দত্তক নেওয়ার কথা বলে। যদিও স্বামী তাতে রাজি না হতে চাইলেও স্ত্রীর মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে যায়। খুব ঘটা করে বাচ্চাটির নাম দেয়া হয় পারিবেল কান্নান। দিন চলতে থাকে, তবে পারি কোনোভাবেই হাসে না। এই বিষয় নিয়ে ডাক্তারও দেখায়, তবে ডাক্তার জানায় বাবার মৃত্যুর জন্য একটা শক লেগেছে, তাই ওর হাসি বন্ধ হয়ে গিয়েছে। মা সবসময় চেষ্টা করতো তার সন্তানকে হাসানোর। সময়ের সাথে সাথে বোঝা যায় পারির অনেক রাগ। স্কুলে মারামারি তো চলতেই থাকে, কোনো টিচার তাকে কোনো কথাই শোনাতে পারে না। শিক্ষক পারির মাকে বলে, আপনি এক কাজ করুন, ওর যা পছন্দ আপনি ওকে সেই লাইনে পাঠিয়ে দিন। দেখা যায় পরদিনই ছেলেকে খুশি করতে মার্শাল আর্টে ভর্তি করিয়ে দিয়েছে তার মা। সময়ের সাথে সাথে ছেলেটা অনেক বড় হয়ে যায়। মা আজ খুব অসুস্থ। মা তার সন্তানকে কাছে ডেকে বলে, খুব জরুরি কথা আছে তোমার সাথে। আসলে তুমি আমাদের ছেলে নও। পারি বলে, এই জন্যই বাবা আমাকে দেখতে পারে না, তাই না মা? মা বলে, বাবার ব্যবহার যেরকমই থাকুক না কেন, তারপরও সে তোমার বাবা। আমি চলে যাওয়ার পর তার খেয়াল তোমাকেই রাখতে হবে। ছেলেটি কান্না করে বলে, তুমি আমাকে ছেড়ে যেও না মা। পরবর্তীতে মায়ের অন্তিম কাজ সম্পূর্ণ করা হয়েছে। ছেলে মন খারাপ করে বসে আছে। পারির দত্তক বাবা ঘরোয়া ঠাকুরমশাইকে বলে, আমার স্ত্রী তো চলে গিয়েছে, এর কি করব? ছেলেটিকে এখানেই রেখে যাই। ঠাকুরমশাই বলে, যে কোনো ঘটনার পেছনে কোনো না কোনো উদ্দেশ্য অবশ্যই থাকে। তেমনি তোমার জীবনের উদ্দেশ্য পূরণ হওয়ার আগ পর্যন্ত ছেলেটিকে তুমি যেখানেই রেখে আসো না কেন, চক্রের মাধ্যমে আবারও ওর সাথে তোমার দেখা হবে। পারির কাছে একটা মেয়ে এসে বলে, তোমার মা কান্না করতে মানা করেছিল তাই না? আমার মাও এটা বলেছিল। বলা হয়ে থাকে চোখের পানি না ফেলে হাসি মুখে তাদের বিদায় জানালে তারা সোজা স্বর্গে চলে যায়। পারি বলে, আমি হাসতে পারি না, আমি কখনো কোনোদিন হাসিও নি। মেয়েটি জিজ্ঞেস করে, তোমার নাম কি? পারি বলে, আমার নাম পারি। মেয়েটি তার পেটে চিহ্ন দেখে বলে, তোমার নাম পারিবেল তাই তো? এই সময় পাশ থেকে মেয়েটিকে কেউ রুক্মিণী বলে ডাক দেয়। মেয়েটি যার আগে বলে, হাসতে পারলে ভালো দেখাবে পারি তোমাকে, দয়া করে হাসতে শেখো। পারির মনে পড়ে মা মৃত্যুর আগে বলেছিল, তুমি হাসলে তোমাকে অনেক সুন্দর দেখাবে পারি, তুমি হাসতে শিখে নাও। রাতের বেলা বাড়ি ফেরার উদ্দেশ্যে তারা সকলেই ট্রেনে উঠে পড়ে। সকলেই ঘুমিয়ে আছে। এমন সময় গুন্ডারা পারির বাবার উপর হামলা করতে গেলে পারি উড়াধুরা কেলানো শুরু করে। ততক্ষণে বাবার ঘুম ভেঙে গিয়েছে। ছেলের এই কাণ্ড দেখে বাবা বুঝে যায় সৃষ্টিকর্তা কেন তার ছেলেকে তার কাছে পাঠিয়েছে। ছেলে তো মাঠে মাঠে সবগুলোকে বেহুশ করে ফেলে। পারি বলে, তোর সাহস কি করে হয় আমার বাবাকে মারার? এদিকে তার বাবা ছেলের এমন মারামারি দেখে খুশি হয়ে যায়, তাকে কাছে ডেকে জড়িয়ে ধরে। আর ভবিষ্যতে এই ছেলেকে দিয়ে কি করাবে সেই প্ল্যানিং এখনই করে ফেলে। 1993 সাল। বোর্ডের সাইডে একদল বাহিনী ট্রেন আসার অপেক্ষা করছে। অবশেষে সোনার মাছ আমাদের হাতে এসে গিয়েছে, যা গিয়ে দরজাটা খোল। দরজা খুললেই দেখা যায় সব স্থানে সামুদ্রিক মাছ। লিডার তো অবাক হয়ে যায়। দ্রুত একটা ছবি তুলে লিডার ইন্ডিয়ান ফোর্সের কাছে পাঠায়। অন্যদিকে আজকে বাবা খুব সুন্দর করে সাজছে। আর পাশেই এক অল্প বয়সী মহিলা, যিনি তার স্ত্রী, তিনি বলেন, এমন ভাবে সাজো যেন তোমার নিজের ছেলের বিয়ে। এত দেখানোর তো কিছু নেই। পারির বাবা থিলাগান বলে, তোমাকে কতবার বলেছি ও অনাথ কিংবা রাস্তার ছেলে নয়, ও আমার ছেলে। এই কথা মাথায় ভালো করে ঢুকিয়ে রাখো। অন্যদিকে পারি যাদের মেরেছে আজ তারা সবাই এক স্থানে হাজির হয়। না না, তারা কিন্তু পারির বিরুদ্ধে মিটিং করছে না। পারি নিজেই তার সমস্ত শত্রুদের আমন্ত্রণ জানিয়েছে। কিছুক্ষণ পর পারি এসে সকলকে উদ্দেশ্য করে বলে, আমার বন্ধু, শত্রু এবং হকদার যারা আছেন, আপনাদের সকলকে আমি বলছি, কালকে সকালে আমি বিয়ে করব। নিজের বাবার জন্য আর কাজ করব না। আমার স্ত্রীকে সাথে নিয়ে দুনিয়ার কোনো এক কোনায় চলে যাব। আজ থেকে আমার বন্ধু হোক কিংবা শত্রু, সব চ্যাপ্টার বন্ধ করে দেয়া হলো।
তবে একটা কথা বলে রাখি, আমি চলে যাওয়ার পর আমার বাবার ক্ষতি করার চুলকানি কারো উঠে সেই চুলকানি জায়গায় শেষ করে দিও, আর না হলে চুলকানোর অবস্থাতেও থাকবে না। আচ্ছা, ভালো থেকো, আমি আসছি। দূর থেকে একজন লোক বলে ওঠে, একটি সাধারণ মেয়ে আপনাকে বাঘ থেকে ভিজা বেড়াল বানিয়ে দিল। আপনার বিয়েতে আপনি আমাদের দাওয়াতও দিলেন না, কমসে কম মেয়েটির নাম তো বলে যান। লোকটির সাথে সকলেই নাম জানতে চায়। পারি মাইকের কাছে এসে বলে, মেয়েটির নাম রুক্মিণী। অতীতে দেখা যায় বাড়ির সৎ ছোট ভাইয়ের কুকুর কিছুটা অসুস্থ, যার জন্য সে ডাক্তারের কাছে নিয়ে এসেছে। ডক্টর বলে সে খুব ভয় পেয়েছে। ছোট ভাই বলে, আমার ভাই সারাদিন একে ভয় দেখাতে থাকে। ডক্টর বলে, আচ্ছা তাহলে তোমার ভাইয়াকে ডেকে দাও তো, আমি বকে দিচ্ছি। ছোট ভাই বাইরে গিয়ে পারিকে ডাক দিয়ে নিয়ে আসে। ডক্টর বলে, আচ্ছা তাহলে এই তোমার ভাই? আপনি আপনার চেহারার কি হাল করে রেখেছেন? আপনাকে দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। আর ও তো বেচারা কুকুর, ও আপনার জন্য ভয় পেয়েছে না, এখন থেকে ওকে পালার দায়িত্ব আপনার নিজের। এই বলেই কুকুরটিকে পারি তার কোলে তুলে দেয়। সাথে সাথে কুকুরটি পারির গায়ে হিসু করে দেয়। এটা দেখে ডক্টর আর ছোটু হেসে ওঠে। পারি রাগের বসে জামাটা খুলে পানিগুলো চিপিয়ে ছোটুর হাতে ছুঁড়ে মারে। পারি খালি গায়ে বেরিয়ে আসে। ডক্টর পেছন থেকে ডেকে বলে, হ্যালো, এখন পর্যন্ত হাসতে শিখলে না? তুমি হাসলে তোমাকে আরো সুন্দর লাগবে। সিন অতীতেরও অতীতে চলে যায়। রুক্মিণীর মায়ের শেষকৃত্যের সময় তার বাবা জ্ঞানহারা হয়ে পড়ে রয়েছে। রুক্মিণী তার মায়ের শেষকৃত্যের আগুন দিতে চায়, কিন্তু মেয়ে বলে কথা, তারা এই বিষয়টা মেনে নেবে না। রুক্মিণীর খালা অবশেষে কোনো পথ খুঁজে না পেয়ে সামনেই বাড়িকে দেখে তাকে মুখাগ্নি করতে বলে। বাড়ি চলে আসে আগুন দেওয়ার জন্য মশালটি হাতে নিয়ে। রুক্মিণীকেও একসাথে মশালটি ধরিয়ে দেয়। দুজনে একসাথে মুখাগ্নি করে। কাজ শেষেই মূলত মুভির প্রথমে যে ওরা কথা বলেছিল সেই কথাগুলো হয়। যাই হোক, দুজন দুজনকে চিনতে পেরে জড়িয়ে ধরে। দুজন দুরকম, একজনের ধর্মভক্তি তো অন্যজন পুরোই শয়তান। পারি নিজেকে পরিবর্তন করতে 4 বছর লেগে যায়। এরপর নদী তীরে বসে পারি রুক্মিণীকে বলে, নিজের রাগকে কন্ট্রোল করব, বাবার কাজ করা ছেড়ে দেব, যত ধরনের ঝামেলা মারামারি থেকে দূরে থাকবো, আজ থেকে হাসি খুশি থাকার চেষ্টা করব। এখন তুমি বলো, আমাকে বিয়ে করবে তো? রুক্মিণী হাসি মুখে পারির কপালে চুমু খায়। গোমরা মুখ উত্তর বুঝেও একবারও হাসতে পারে না। এরপর মহা ধুমধামে নাচ গান আর খাওয়া দাওয়া করে পারি আর রুক্মিণীর বিয়ে হয়ে যায়। বাবা তার ছেলেকে এক সুযোগে ছাদে ডেকে তার পাশে বসতে বলে। বাবা একটি কাগজ দেখিয়ে বলে, আফ্রিকা থেকে এটা এসেছে, গোল্ড ফিশ, মান্দলিতে চলে গিয়েছে। কিন্তু কি করে? তুমি কি রান্না করে খেয়ে ফেলেছো? পারি এক চুমুক লাল পানি খেয়ে বলে, আপনাদের সবার ভালোর জন্যই আমি এটা বদলে দিয়েছি। আপনার সমস্ত খারাপ কাজে আমি এতদিন পর্যন্ত সাথে ছিলাম, কিন্তু বাবা আমি ভুল করে ফেলেছি, পাপ করে ফেলেছি। এখন নিজেকে শুধরাতে চাই। মনে করে নাও ওই মাল সমুদ্র পৌঁছে গিয়েছে। আমি চাইলে আপনি আর আপনার দলের লোকদের মুখোশ খুলে দিতে পারি, কিন্তু আমার দ্বারা তা হবে না। আপনি আমার রক্ত না হতে পারেন, কিন্তু বাবা তো। এই কথা শুনে থালাবান তার ছেলেকে একটা চড় দিয়ে বসে। থালাবান বলে, জাহান্নামে যা তোর বাবা, এখানে যেরকম গুন্ডা আছে তুইও ঠিক সেরকম। তুই আসলেই অনাথ। তোর বাবা যেদিন মরেছিল তোকে সেই দিনই ছুঁড়ে ফেলে দেওয়া উচিত ছিল। এই মুহূর্তে রুক্মিণী সেখানে চলে আসে। নিমেষেই থালাবানের ব্যবহার পাল্টে যায়। বাবার সাথে সাথে ছেলেও খুব ভালো অ্যাক্টিং করে। শ্বশুর মশাইয়ের কাছ থেকে রুক্মিণী বিদায় নিয়ে বাড়ির নিচে আসতে থাকে। এই সময় পারির চোখে পানি দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? পারি বলে, বাবার থেকে দূরে চলে যাব তো, তাই বাবা ছেলের মধ্যে কিছু ইমোশনাল কথা হচ্ছিল। নিচে গিয়ে আবারও তারা বিয়ের আনন্দে মেতে ওঠে। সবাই নাচানাচিতে ব্যস্ত। সুযোগ বুঝে পারি সেই স্থান থেকে বেরিয়ে যায়। তার কর্মচারী প্রভুকে বলে, সামনে বিপদ আসছে, রেডি হ। এই বলে গ্র্যান্ড ফ্লোরে চলে যায়। এখানে তার বাবা তার জন্য অপেক্ষা করছে। পারি বলে, সন্ধ্যামার মৃত্যুর সময়ও আমি কান্না করিনি, কিন্তু তুমি যখনই সুযোগ পাও বারবার অনাথ বলতে থাকো। এত ব্যঙ্গ করো কেন তুমি? তোমার ব্যঙ্গের জন্য আজকে আমার চোখের পানি চলে এসেছে। চলো তাহলে আমরা এই বিষয়টা নিয়ে ফয়সলা করি। থালাবান বলে, ভেজাল করিস না, তোকে মাঠে আমি দ্বিতীয়বারও ভাববো না। পারি বলে, ওই রাজার কাহিনী শুনেছ না, যার প্রাণ তোতা পাখির মধ্যে থাকে? ঠিক তেমনি তোমার প্রাণ গোল্ড ফিশের মধ্যে রয়েছে, যা বর্তমানে আমার কাছে নিরাপদভাবে রয়েছে। গোল্ড ফিশ যতক্ষণ আমার কাছে আছে ততক্ষণ তুমি আমাকে ছুঁয়ে দেখার কল্পনাও করবে না। আমি শেষবারের মতো বলছি, গোল্ড ফিশ তোমরা পাবে না। অনেক হয়েছে, এখন এখান থেকে যাও। থালাবান বলে, তোর না হয় কিছু করতে পারবো না, কিন্তু তোর প্রাণ যার কাছে আছে তাকে তো আমরা মারতে পারবো। এই বলে পারি আর তার বাবা টিমের মধ্যে মারামারি শুরু হয়। থালাবান এক সুযোগে ছুরি নিয়ে উপরে রুক্মিণীর কাছে চলে যায়। রুক্মিণীকে মারতেই যাবে, এই মুহূর্তে পারি এসে থালাবানের হাত থেকে ছুরিটি নিয়ে নিজ বাবার হাত কেটে ফেলে। চামচারা পারির উপর আক্রমণ করতে গেলে পারি একে একে সকলকে ছুরি দিয়ে আঘাত করতে শুরু করে। পারির এতক্ষণে হুঁশ ফিরে এসেছে। কিছুক্ষণ পরে দেখা যায় পুলিশ পারিকে আটক করেছে। পুরো এরিয়ায় তদন্ত চলছে।
রুকমিনীর বাবা এসে বলে, মেয়েটিকে হাজারবার বলেছিলাম এই দুনিয়াতে কোনো ছেলেই মেয়ের ভালোবাসার জন্য নিজেকে বদলাতে পারে না। ও কথা শোনেনি আমার। ও তোমার উপর অতিরিক্ত বিশ্বাস ছিল, তোমাকে ভালোবেসে ওর দুটো চোখ অন্ধ হয়ে গিয়েছিল। এই বলেই বাবা তার মেয়ের কাছে গিয়ে বলে, তুই এখানে থাকলে শান্তি পাবি না, চল এখান থেকে, আমরা অনেক দূরে চলে যাব। পারি বলে, রুকু একটু দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। রুকু আমার দিকে একবার তাকাও। তবে রুকমিনী অবিশ্বাসের নজরে পারির দিকে তাকায়। রুকমিনীর দুটো চোখ দেখে পারি অনেক কিছু বুঝে যায়। কোনো কথা না বলে মাথা নিচু করে সেই স্থান থেকে চলে আসে। ভালোবাসার দূরত্ব শুরু হয়ে যায়। দিনের পর দিন পারি জেলখানায় বন্দী হয়ে থাকে। জেলখানার মধ্যেও তালেবানের লোকেরা অতিরিক্ত টর্চার করতে শুরু করে পারির উপর। কয়েকদিন পর পারির বন্ধুরা তার সাথে সাক্ষাৎকার করতে আসে। এরপর রুকমিনীর একটা ছবি তার কাছে দিয়ে বলে, পারির বাবা ওকে নিয়ে কোথাও যেন চলে গিয়েছে, আমরা খোঁজ লাগিয়েছি, জানতে পারলেই তোকে জানাবো। হসপিটালে তালেবানের কাছে ধর্মান নামের একজন লোক এসে বলে, গোল্ড ফিশের খোঁজ লাগাও, যত টাকা লাগবে যে কোনো ভাবে পার্টির ফান্ড থেকে আমি ম্যানেজ করব। কিন্তু যদি সোনার মাছ একটাও গায়েব হয়ে যায় তাহলে তুমি আর আমি নই, আরো অনেকেই এবং পুরো দেশের সিস্টেম নড়ে যাবে। তাই শখ দিয়ে মারো, তবে তার আগে মাছগুলোকে ধরো। পুলিশ স্টেশনে তালেবানের কথায় পারিকে অমানসিক নির্যাতন করা হয়। পুলিশ জিজ্ঞেস করে, গোল্ডফিশ কোথায় রেখেছিলি? তবে পারি শত কষ্টের মাঝেও এর কোনো উত্তর দেয় না। হঠাৎ করে পারির পকেট থেকে রুকমিনীর একটা ছবি পড়ে যায়। পুলিশ অফিসার ছবিটি নিয়ে ব্যঙ্গ করতে থাকে। এতক্ষণ তো সবকিছু নিজের জন্য সহ্য করেছিল, তবে রুকমিনীর বেলায় পারি এক চুলও ছাড় দেবে না। তাই সে সেখানে থাকা সকল পুলিশ অফিসারদের এক এক করে মারতে শুরু করে। এরপর রিভলভার নিয়ে নিজের মাথায় গুলি ধরে। এতে করে সকল অফিসাররা ভয় পেয়ে যায়, কারণ পারির মৃত্যু হলে এই গোল্ডেন ফিশ নিয়ে ভয়ানক মৃত্যুকাণ্ড বেঁধে যাবে। বেশ কিছুদিন কেটে যায়। থানার মধ্যেই পারি তার নিজস্ব রাজত্ব তৈরি করে নেয়। তবে এতদিন যাওয়ার পরেও পারি যে কিছু বলছে না, এ বিষয়টা নিয়ে ধর্মম খুবই চিন্তিত। তালেবান বলে, আমরা এক কাজ করি, পারিকে ছাড়ানোর ব্যবস্থা করি, অন্যদিকে রুকমিনীকে খুঁজে বের করি। রুকমিনীর প্রাণ সংশয় থাকলে পারি আপনা আপনি গোল্ডেন ফিশ আমাদের দিতে বাধ্য থাকবে। অন্যদিকে দেখা যায় পারির মারামারির ভিডিও ধারণ করে এক পুলিশ অফিসার বড় গ্যাংস্টারকে দেখাচ্ছে। সেই গ্যাংস্টার পুলিশকে বলেন, ছেলেটিকে আমাদের সাথে ইন্টারন্যাশনাল ওমেন ট্রাফিকিং এর কাজে যুক্ত হতে বলো। এই অফার পুলিশ পারিকে জানালে পারি বলে, এসব কাজ আমি অনেক আগেই ছেড়ে এসেছি, আজ পারির জন্মদিন, তাই তালেবানের ধর্মীয় ঠাকুরমশাই পারির জন্য মিষ্টি থালা ভরা খাবার নিয়ে এসেছে। এইসব দেখে তালেবানের মনে পড়ে যায় এই ঠাকুরমশাইয়ের কথার জন্য পারিকে সে নিজের কাছে রেখে দিয়েছিল, তাই তো আজ এত বড় বাসটা খেলো। একা বাস খেলে তো আর হবে না, রাগের বসে তালেবান ঠাকুরমশাইকে ইচ্ছে মতো বাস খেতে দেয়। এইভাবে 5টা বছর কেটে যায়। এত বছর পর গৌরব রুকমিনীর খবর পেয়েছে। গৌরব পারিকে বলে, আন্দামানের কাছে ছোট্ট একটি কালো দ্বীপে রুকমিনী বসবাস করে। কয়েক বছর আগে তার বাবা মারা গিয়েছে, এনজিওতে জয়েন করেছে, আর সেখানে একটা ছোট্ট ক্লিনিক আছে তার। এসব কথা শুনে পারির চেহারা দিকে তাকানো যাচ্ছিল না। গৌরব বলে, রুকমিনী ভাবি এখনো বিয়ে করেনি। এই কথার পর কান্না করতে করতে দৌড়ে পুলিশ অফিসারের কাছে পারি চলে যায়। অফিসারকে বলে, তুমি বলেছিলে না বিদেশি কোনো গ্যাংয়ের লোক আমাকে তাদের সাথে সংযুক্ত হতে বলেছিল, আমাকে এখান থেকে তারা ছাড়িয়ে নেবে, তাহলে তাদের জানিয়ে দাও আমি রাজি আছি। এই কথায় পুলিশ কিছুটা অবাক হয়ে যায়। তিনি বলেন, তাহলে আমার 30%? পারি বলে, 30 কেন, তুমি পুরোটাই নিয়ে নাও, কিন্তু আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করো। অফিসার বলে, প্রস্তুত থেকো, আমি ব্যবস্থা করছি। এই কথা শুনে বাইরে বেরিয়ে পারি অনেকদিন পর সকলের সাথে নাচানাচি করে। রাত হলেই অফিসার সিস্টেমে তাকে থানার বাইরে নিয়ে আসে। এরপর সে বিদেশি গ্যাংস্টারের কাছে ছেড়ে দিয়ে অফিসার চলে যায়। সেই মুহূর্তে ক্ষেতের মধ্য থেকে পারি আর তার সহকর্মীরা বেরিয়ে তার হাতে লাঠি জাতীয় অস্ত্র তুলে দেয়। সেই অস্ত্রের সাহায্যে পারি সকলের সাথে মারামারি শুরু করে। পারি মূলত জেলখানায় বন্দী থাকা অবস্থায়ও একজন কয়েদির মাধ্যমে মার্শাল আর্টের স্কিল আরো ভালো করেছিল। এখানে গানের সাথে সিনটা অসম্ভব সুন্দর ছিল, আর অ্যাক্টিং তো বলার বাহিরে ছিল। অবশেষে সকলকে প্রতিহত করে পারি তার ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার উদ্দেশ্যে রওনা করে। নতুন পরিবেশ, আরো নতুন সবকিছু। নতুন পরিবেশ, পারিও নতুন চেহারায় হাজির হয়েছে। তবে নতুন পরিবেশে পারির পেশা কি জানেন? হসপিটালে হাসির ডক্টর হিসেবে জাস্ট জয়েন করেছে। মানে যে মানুষ কোনোদিন হাসেইনি সে নাকি মানুষকে হাসাতে শেখাবে। অন্যদিকে ধর্মান তালেবানের কাটা হাতের জন্য আর্টিফিশিয়াল হ্যান্ড নিয়ে আসে। এদিকে পারি যে আইল্যান্ডে গিয়েছে সেই আইল্যান্ডের রাজা বলা যায় মিরাসু। বলা হয় এক প্রকার শয়তান তিনি, গরিব আর নিরীহ মানুষের উপর প্রচুর অত্যাচার করে। এই আইল্যান্ডের সরকারি কিংবা পুলিশ অফিসার মিরাসুর অনুমতি ছাড়া কেউই টিকতে পারে না। ধর্মান সরাসরি এবার তালেবানকে হুমকি দিয়ে বলে, আগামী 10 দিনের মধ্যে যে করেই হোক পারি আর গোল্ডেন ফিশ আমার চাই, তা না হলে তোমাকে সারা জীবনের জন্য জেল খাটতে হবে। অবশেষে পারি ব্ল্যাক আইল্যান্ডে পৌঁছে গিয়েছে। কলিজাটা যেন কেঁপে উঠেছে।
হৃদয়টা ধরফর করছে, হাত পা কেঁপে উঠেছে। এটাকেই বলে সত্যিকারের ভালোবাসা। ওপাশে আবার সকল শয়তান দলেরা এক হয়েছে। পুলিশ কোনো পার্সেন্ট পেল না, বাবা তার দত্তক নেওয়ার সন্তানকে পাচ্ছে না, আর 8-10 লাখ টাকা খরচ করার পরেও এই গ্যাংস্টার পারিকে পায়নি। রাগের বসে থালাবান পুলিশকে সেই স্থানে মেরে ফেলে। আইল্যান্ডে দেখা যায় এনজিওর মাধ্যমে হাসির হসপিটালে কার্যক্রম শুরু হয়ে গিয়েছে, আর মঞ্চে আজকে পারফরমেন্স করবে পারি। তবে তার নিজের মুখেই তো হাসি নেই, মানুষকে হাসাবে কি করে? থাক, সেই অভিজ্ঞতার কথা না হয় নাই বললাম। সকলেই ভিড় জমিয়ে আছে দূর থেকে। পারির বন্ধু হাকিম ইশারায় তাকে যোগ শিখিয়ে দিচ্ছিল। পারি যোগ ভুলে যাচ্ছে, তবে শুনে মনে হচ্ছে জোকস নয়, সে কোনো ঘটনার বর্ণনা করছে। এ সময় হঠাৎ করেই পারির হার্টবিট বেড়ে ওঠে। পেছন থেকে মুচকি হাসি দিয়ে রুক্মিণী জোকস শুনতে আর জোকারের চেহারা দেখে উঠে মারে। রুক্মিণী পারিকে দেখে স্তব্ধ হয়ে যায়। পরক্ষণে দেখতে পায় সে যে ব্রেসলেটটি পারিকে দিয়েছিল ভালোবেসে, সেই ব্রেসলেট আজও তার হাতে রয়েছে। শিওর হয়ে যায় এই হচ্ছে পারি। প্রেমের বিচ্ছেদের পর প্রথম দেখা হওয়ার অনুভূতি একমাত্র সত্যিকারের ভালোবাসে যারা, তারাই বোঝে কতটা কষ্টে। চোখে টলমল পানি নিয়ে মাথা নিচু করে এক কর্নারে গিয়ে বসে। পারি কথা বলবে কি? তার অবস্থা তো বুঝতেই পারছেন। নিজেকে আর সামনে রাখতে না পেরিয়ে রুক্মিণী সেই স্থান থেকে বেরিয়ে যায়। পারি সকলকে উদ্দেশ্য করে বলে, প্রথমবার এখানে এসেছে তো সবকিছু ওলটপালট হয়ে যাচ্ছে। আজকে আমার এক সহকর্মী আপনাদের সকলকে জোকস শোনাবে। এই বলে পারি দূর থেকে রুক্মিণী চলে যাওয়া দেখতে থাকে। একটু ভিন্ন সাইডে আসি। হাকিম সকলকে যোগ শোনাচ্ছিল। বড় লোকেরা সকলেই খুব আনন্দের সহিত হেসে যাচ্ছে, কিন্তু গরিবরা হাঁ করে হাকিমের দিকে তাকিয়ে রয়েছে। এ ব্যাপারে হাকিম সেখানকার ম্যানেজারকে জিজ্ঞেস করলে তিনি বলেন, স্যার, এরা এ পর্যন্ত কখনো হাসেনি, সব সময় কষ্ট আর ভয় নিয়ে এরা বেঁচে থাকে। এ কথায় সাধারণ জনগণ জোর করে একটা হাসি দেয়। হাসির সুর শুনে মনে হচ্ছে মনে চাপা কষ্ট নিয়ে সকলেই যেন অভিনয় করছে। বিকেলে রুক্মিণীর চেম্বারে পারি গিয়ে বলে, আমি বদলে গিয়েছি। আমি পুনে থেকে 6 মাসের লাফিং থেরাপি করেছি এবং তার সার্টিফিকেটও এনেছি। যখন মন বললো তোমার সামনে দাঁড়ানো যাবে, ঠিক তখনই চলে আসলাম। আমাকে মাফ করে দাও রূপু, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। রুক্মিণী বাড়ি থেকে দূরে সরে গিয়ে বলে, আপনার খরগোশটি সম্পূর্ণ সুস্থ আছে, আপনি এখন যেতে পারেন। পারি খরগোশটি নিয়ে বেরিয়ে যেতে শুরু করে। রুক্মিণী সেই সার্টিফিকেট হাতে নিয়ে পারিকে উদ্দেশ্য করে বলে, আমাকে অনেক কান্না করিয়েছেন, কমসে কম এখানকার মানুষকে কোনো ধোঁকাবাজি ছাড়া হাসতে সাহায্য করবেন। নিরাশ হয়ে পারি বাড়ি ফিরে আসে। আয়নার সামনে গিয়ে হাজারবার হাসতে চেষ্টা করে। এদিকে শতবার হাসির চেষ্টা করলেও মুখে হাসি ফোটাতে না পেরে রাগের বসে আয়নায় ঘুষি মাটিয়ে যাবে, সেই মুহূর্তে রুক্মিণীর দেয়া ব্রেসলেটে চোখে পড়ে। পারি নিজেকে শান্ত করে। পরদিন থেকে গ্রামের সকলকে হাসাতে পারি একভাবে চেষ্টা করতে থাকে। সেখানকার পাওয়ারফুল ব্যক্তি ফ্রেডি পারিকে 1 সপ্তাহের জন্য তাদের লজে বিনোদন দেওয়ার কথা বলে। নিজের দাপট দেখানোর জন্য পারির বন্ধুকে একটা চড়ও দিয়ে বসে, কিন্তু এরপরেও পারি নিজের রাগ কন্ট্রোল করে রাখে। এই ঘটনা কথায় কথায় রুক্মিণীর কলি তাকে বলে দেয়। রুক্মিণী তো পুরোই অবাক হয়ে যায়। এত বড় কাহিনী হওয়ার পরেও কি করে পারি নিজেকে শান্ত রাখলো? যাই হোক, রাতের বেলা পার্টিতে পারি আর তার বন্ধু হাকিমও উপস্থিত ছিল। এরপর সকলকে বিনোদন দিতে শুরু করে। এই ফ্রেডি কিছুটা লুচে স্বভাবের। কথায় কথায় পারির সামনেই বলে ফেলে, আমাদের আইল্যান্ডে পশু ডাক্তার আছে না, তাকে একটা রাতের জন্য পেতাম। ইস, কথাগুলো শুনে পারি নর্মাল থাকে, তবে সম্পূর্ণ রাগ দেয়ালের উপর ছাড়ে। পরদিন সকালবেলা একটা হরিণের গায়ে গুলি লেগেছে। গ্রামের সকলেই সেখানে হাজির রয়েছে। রুক্মিণী গুলিকে বের করে হরিণকে চিকিৎসা করে দেয়। গুলিটি পুলিশের হাতে দিয়ে বলে, হরিণটিকে গুলি মারা হয়েছে, এখন তো অ্যাকশন নিতে পারেন। পাশ থেকে এক মহিলা বলে, সাহেব, এটা অশুভ, মিরাসু সাহেবকে বলুন না জাদামণির মন্দিরটা খুলে দিতে। পাশ থেকে আপা একটা ঝাড়ি দিয়ে বলে, ডক্টর, মন্দির খোলার জন্য গ্রামবাসীরা নিশ্চয়ই কোনো চাল চেলেছে। রুক্মিণী রেগে গিয়ে বলে, আপনি ভালো করেই জানেন আমি কার কথা বলছি। ফ্রেডি এগিয়ে গিয়ে বলে, ডার্লিং, তুমি কি আমার কথা ইঙ্গিত করে বলছো? আমি তো মেরেছি, তুমি ছোট সাহেবকে অ্যারেস্ট করাবে? এভাবে খুব খারাপ ধরনের কথা ফ্রেডি রুক্মিণীকে বলতে থাকে। এতগুলো মানুষের সামনে ফ্রেডি রুক্মিণীর সাথে বাজা ইঙ্গিতও দেয়। নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে না পেরে হাত দিয়ে পিছনে থাকা দরজায় সজোরে আঘাত করে পারি, আর তালাবদ্ধ দরজা দুটি ভেঙে নিচে পড়ে যায়। এটাই সে মন্দির, যে মন্দিরে তালা খোলার জন্য গ্রামবাসীরা বারবার বলছিল। মন্দিরের দরজা খুলে যাওয়ায় সকলেই খুশি হয়ে যায়। ফ্রেডি বলে, কি হয়েছে ডাক্তার? পারি বলে, আমি মারলে তো মাথা খুলে যেত, কিন্তু এইখানে তো বাড়ি মেরে দরজা খুলে দিয়েছি। ফ্রেডি জোকস ভেবে হেসে ওঠে আর দুপুরের খাবারে দা দিয়ে সেই স্থান থেকে চলে যায়। পুরো গ্রামের কাহিনী ডিটেলসে জেনে শান্তশিষ্ট পারি তার অতীতের রূপে আবারও জাগ্রত হয়। দুপুরে চলে যায় ফ্রেডির বাড়িতে। ফ্রেডি তাদের দেখেই বলে, 10 মিনিট হিরোনের বিরিয়ানি তৈরি হয়ে যাচ্ছে, ততক্ষণে তোমরা তোমাদের শো চালু রাখতে পারো। পারি ফ্রেডির কাছে এসে বলে, তোমাকে একটা নতুন জোকস শোনাবো আমি, একবার শুনলে সারাদিন হাসতেই থাকবে। ফ্রেডি বলে, তাহলে বলো। পারি সোজা একটা ঘুষি দিয়ে বলে, কমিনা কোথাকার, ওকে ডার্লিং বলেছিস? ফ্রেডি উঠতে গেলে ব্যথায় চিৎকার করে ওঠে। সেখানে থাকা সকল গুন্ডাকে সুন্দর করে ওয়াশ করে। ওয়াশের সিস্টেমে মন না ভরলে হাতা খুন্তি দিয়ে রান্না করাও শুরু করে।
পরবর্তীতে রুক্মিণীর কাছে একজন কনস্টেবল যেয়ে বলে, ম্যাডাম, ফ্রেডি স্বীকারোক্তি দিয়েছে আর কোনোদিন সে এই ধরনের কাজে জড়িত হবে না। রুক্মিণী বলে, কিন্তু একদিনে কি করে মেনে গেল? কনস্টেবল বলে, হাসির যে ডক্টর এসেছে না, তিনি খুব ভালোবাসার সহিত ফ্রেডি স্যারকে বুঝিয়েছেন। আমি শুধু আপনাকে ইনফর্ম করতে এসেছিলাম, এখন আমি যাই। কিছুক্ষণ পরে দুটো খরগোশ নিয়ে এসে পারি রুক্মিণীকে বলে, আসলে 1 লাখ খরগোশ তো, তার জন্য পার্টনার নিয়ে এসেছি, দুজনকে মানাবে কিনা তাই দেখাতে এসেছিলাম। 10 মিনিট আমার সাথে একটু যাবে? দেখবে আমি কতটা বদলে গিয়েছি। তোমার জন্যই এই আইল্যান্ডে এসেছি, না হলে কবেই চলে যেতাম। রুক্মিণী রাজি হয়ে যায়। এদিকে ফ্রেডি তার বসের কাছে পারির নামে নালিশ করে। এই বস কিন্তু সেই বস, পারি পালানোর পর এদেরকেই ধুলাই করেছিল। জানলা থেকে বস তাদের দেখে নেয়। দ্রুত থালাবানকে ফোন দিয়ে এই বিষয়টা জানিয়ে দেয়। গ্যাংস্টার বলে, পুরো দুনিয়া খুঁজলাম আর সে কিনা আমার এলাকায় রয়েছে, এখনই ওকে ধরবো। থালাবান বলে, তুমি এখন ওকে আটকাতে যেও না, তুমি ওর মার এখনই খাওনি, যদি খেয়ে থাকো 2 সেকেন্ড মনে করার জন্যই যথেষ্ট। গ্যাংস্টার বিষয়টা মনে করে চুপ হয়ে যায়। থালাবান বলে, ও তোমার আইল্যান্ডেই আছে, তুমি আর আমি একসাথে না হয় কোনো এক সময় সুযোগ বুঝে প্রতিশোধ নেব। আর ফোনটা কেটে দিও না, কত বছর হয়ে গিয়েছে আমি আমার সন্তানের কণ্ঠস্বর শুনিনি। গ্যাংস্টাররা লুকিয়ে যায়। পারি রুক্মিণীকে নিয়ে ঘরে ঢুকে। ফ্রেডি আর তার লোকেরা খুব ভাব নিয়ে বলে, জানোয়ারকে মেরে আমরা ভুল করেছি। পেছন থেকে যখন পারি কিছুটা রাগে চোখে তাকায়, অমনি সবাই ভেজা বেড়ালের মতো রুক্মিণীর পায়ের কাছে মাথা নত করে, বারবার মাফ চাইতে থাকে। ফ্রেডি বলে, একটা জোক শুনিয়ে, এই ডক্টর আমাদের পরিবর্তন করে দিয়েছে। কথা শেষে তারা সেই স্থান থেকে চলে যায়। থালাবান কনফার্ম করে, এই আমার ছেলে। গ্যাংস্টার বলে, আসল রাজার এন্ট্রি নেয়ার এখন সময় হয়ে গিয়েছে। তখন আমরা মাইকেলকে দেখতে পাই। মৃত্যু নিয়ে ছিনিমিনি খেলা দেখায় যেন তার নেশা। এরপর তারা বাড়ির উদ্দেশ্যে রওনা করে। পারি হুন্ডা চালাচ্ছে, পেছনে রুক্মিণী বসে আছে। রুক্মিণী মুচকি হেসে পারিকে জড়িয়ে ধরে। আর এই প্রথমবারের মতো পারির মুখে সামান্য হাসির প্রতিচ্ছবি দেখা যায়। সিন অতীতে চলে যায়। 1890 সাল। গ্রামের নিম্নবিত্তরা তাদের 4 প্রজন্ম বংশধর মহামান্য রবার্ট হুইটমোরের অধীনে গোলাম হয়ে আছে। গ্রামের মানুষ জীবিকার জন্য সারাদিন কষ্ট করতে থাকে, আর ফল ভোগ করতো সবসময় রাজারা। সিন বর্তমানে চলে আসে। রাতের আরাম আয়েশের ঘুম শেষে সকালে ঘুম ভাঙলো রিল্যাক্সে। মাইকেল বেরিয়ে আসলে একজন মা তার ছেলে সন্তানকে মাইকেলের হাতে তুলে দেয়। গতকাল রাতেই এই ছেলে জন্ম হয়েছে। মাইকেল তার বাবার কাছে ছেলেটিকে নিয়ে যায়। বাবা এক পলক দেখে ছেলেটিকে সামনেই পাঠিয়ে দেয়। বাচ্চাটির গায়ে একটা সিল মারা হয়। মাইকেল বলে, নাও, আশীর্বাদ করে দিলাম। 12 বছর হয়ে গেলে বাচ্চাটিকে খামারে পাঠিয়ে দিও। বাচ্চাটির মা বলে, সাহেব, জন্মের পর ওর বাবা ওর মুখ দেখেনি। একবার ওর বাবাকে বাচ্চাটির চেহারা দেখায়, দেখা যায় বাচ্চাটির বাবাকে রশি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, তিনি আর বেঁচে নেই। এরপরেও মৃত্যুর খেলা উপভোগ করার জন্য মৃত বডির ভেতরে সকলেই তীর ছুঁড়ে মারে। সামনে এক বৃদ্ধ বয়স্ক লোক বলে, যখন রাজাই শয়তান হয়ে যায় তখন তাকে শাস্তি দিতে সে অবশ্যই ফিরে আসবে। মাইকেল বলে, যুদ্ধ না করলে কি আর রাজত্ব হয়? আসতে দাও তাকে, লড়াই করতেই তো মজা। একদিন গ্রামের সকল মানুষকে পারি জোকস শোনাচ্ছিল। হঠাৎ করেই দেখতে পায় সকলেই দাঁড়িয়ে পড়েছে আর ভয়ে কাঁপছে। পারি পেছনে ঘুরতেই এই মাইকেলকে দেখতে পায়। তার সাথে গ্যাংস্টারের লোকেরাও ছিল। মাইকেল এসেই ডক্টর চ্যাপলিনকে সামনে আসতে বলে। রুক্মিণী পারিকে সামনে এগিয়ে যেতে বলে, কিন্তু হাকিম সামনে এগিয়ে যায়। আসলে চ্যাপলিনই মূলত হাকিম স্যার, তিনি হাসির ডক্টর। আর চ্যাপলিন নামের আড়ালে পারি হাসির ডাক্তার সেজে এই আইল্যান্ডে প্রবেশ করেছে। মন খারাপ করে রুক্মিণী চলে যেতে চাইলে মাইকেল তাকে আটকে ধরে বলে, কাহিনী তো মাত্র শুরু হয়েছে, সবটা দেখার জন্যই তোমাকে এখানে থাকতেই হবে। রুক্মিণীর কাছে আসার জন্য পারি কি কি ঘটনা ঘটিয়েছে মাইকেল সকল লোকদের মাধ্যমে এ কথা শোনায়। সবটা শুনে রুক্মিণী নিচে বসে পড়ে, চোখ থেকে অঝরে পানি পড়ছে। পারি বারবার তার রুকুর কাছে ক্ষমা চাইছে, তবে এবার সবটা সম্পূর্ণ শেষ হয়ে যায়। রুকু আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সে স্থান থেকে চলে যায়। পারি তার পিছু করতে গেলে মাইকেলের লোকেরা তাকে আটকে দেয়। রুক্মিণীকে নিয়ে খুব বাজে একটা কথাও শোনায়। বিষয়টা সহ্য করতে না পেরে পারি তাকে এমন আঘাত করে যে এক পাশের দেয়ালই ভেঙে যায়। দেয়াল ভাঙার আওয়াজে রুক্মিণী ঘুরে তাকায়, দেখা যায় পারি আবারও তার আসল রূপে ফিরে এসেছে। এক নাগারে তার সামনেই যেই আসুক তাকে ইচ্ছে মতো মারতে থাকে। এক পর্যায়ে রুক্মিণী চলে আসে। রাগের বশে পারি তাকে মারতে গেলে রুক্মিণী বলে, হ্যাঁ, এখন আমাকেও মেরে ফেলো, আমি আর পারছি না। পারি বলে, আমি এমনই, এই খুন খারাপি আমার পিছুই ছাড়ে না, কিন্তু আমার তোমাকেও প্রয়োজন রূপু, আমাকে ছেড়ে যেও না। রুক্মিণী পারির হাত থেকে ব্রেসলেট ছিঁড়ে ফেলে বলে, এটা ভালোবাসা নয়, আমাদের দুজনের জন্য কষ্ট, আমি ফিরে যাচ্ছি। এই বলেই রুক্মিণী চলে যায়। মাইকেল পারির কাছে আসে আর তার হয়ে বক্সিং টুর্নামেন্টে অংশগ্রহণ করার অফার করে। পারি রাজি হয়ে যায়। মূলত এই বক্সিং টুর্নামেন্টে এক পক্ষে থাকে কৃতদাস আর অন্য পক্ষে থাকে কুখ্যাত গুন্ডারা। আর যেই দল হেরে যাবে সেই দল থেকে কোনো একজনকে মেরে ফেলা হবে। পরদিন যথারীতি এই বক্সিং শুরু হয়। গ্রুপ হয়ে থাকাটা পারির ভালো লাগে না,
তাই সে বলে, আমি একাই সকলকে প্রতিহত করতে পারবো, এত মানুষের কোনো প্রয়োজন নেই। হিরো তো একাই 100, চোখের পলকেই সকলকে মেরে কাত করে ফেলে। অবশেষে জয়ী হয় পারি। নিয়মস্বরূপ অপর পক্ষের কাউকে পছন্দ করে পারিকে মেরে ফেলতে হবে, কিন্তু সে তা করবে না। তাই মাইকেল এই কাজ সেরে ফেলে। দলীয় লোকেরা মৃত ব্যক্তির জন্য কান্নায় ভেঙে পড়ে। ঘটনাটি পারির খুবই খারাপ লাগে। পরদিন দেখা যায় রুক্মিণীকে পারির বাবা আটকে ফেলেছে। এই খবর পারির কাছে পৌঁছে যায়। এই বিষয়ে পারি মাইকেলকে জানায়, তবে মাইকেল বলে, প্রেশার নিস না, গোল্ডেন ফিশ কোথায় আছে তুই তো জানিস, ফেরত দিয়ে দে, আর ওকে ছেড়ে দেবে। কথার ধরন বুঝতে পেরে পারি একাই যায় রুক্মিণীকে রক্ষা করতে। কতদিন পর বাবার সাথে দেখা হয়, একটু হাসি ঠাট্টা না করলে কি হয়? তবে হাসি ঠাট্টার মাঝেও বাবা বারবার গোল্ড ফিশের কথাই বলে যাচ্ছে। পারি বলে, গোল্ড ফিশ না হয় দিয়েই দিলাম, কিন্তু এরপর যে তোমরা আমার কোনো ক্ষতি করবে না, এর কোনো গ্যারান্টি আছে কি? ছেলের সাথে কথায় না পেরে বাবা ধর্মানের সাথে পারিকে কথা বলিয়ে দেয়া হয়। ধর্মান আশ্বস্ত করেন, গোল্ড ফিশ ঠিকঠাক ভাবে ফিরে পেলে তাদের কোনো ক্ষতি করার হবে না। কিন্তু এরপরেও গোল্ড ফিশের ব্যাপারে পারি কোনো কথা বলে না। বাবা তো রেগে তার ছেলের গায়ে হাত তুলতেই যাবে। এই মুহূর্তে বাবার ফোন আসে। ফোনে বলা হয় তার ছেলে কিডন্যাপ হয়ে গিয়েছে। পারি মুচকি হেসে বলে, তোমার ছেলেকে বাঁচাতে চাইলে এসবের মধ্যে নিজেকে জড়িও না। কি আর করার, শত হোক রক্তের ছেলে, তার ক্ষতি তো আর বাবা সহ্য করতে পারবে না। তাই কথা মেনে নিয়ে মাথা নিচু করে সেই স্থান থেকে চলে যায়। পারি দ্রুত রুক্মিণীর কাছে যায়, তবে রুক্মিণী তাকে কোনো গুরুত্ব না দিয়ে সেই স্থান থেকে চলে যায়। পারির খুব মন খারাপ হয়ে যায়, তাই সে আবারও বক্সিং টুর্নামেন্টে ফিরে আসে। পারির মন খারাপ দেখে মাইকেল তার জন্য একটা পার্টির আয়োজন করে। শুরু হয় আমোদ ফুর্তি, মজা মাস্তির শেষ নেই। এই সময় মাইকেলের বাবা তাকে ডেকে ভিতরে নিয়ে গিয়ে বলে, গোলাম গোলামের মতো থাকবে, তুমি কেন তাদের সাথে বন্ধুত্ব করছো? তুমি কি আমাদের স্থানের কথা ভুলে যাচ্ছ? মাইকেল বলে, আমি ওকে শুধু ব্যবহার করছি, ওকে তো কবে বিদেশি কোম্পানির কাছে আমি বিক্রি করে দিয়েছি। আমার কাজ শেষ হয়ে গেলে বিদেশি গ্যাংস্টারদের হাতে আমি নিজেই হ্যান্ড ওভার করে দেবো ওকে। এদিকে পার্টি শেষ হলেও পারির মনের শোকের সমুদ্র শেষ হয় না, তাই সে সমুদ্রের তীরে বসে লাল পানি খাচ্ছিল। এ সময় গ্রামের সাধারণ জনগণ এসে তার উপর আক্রমণ করে, কারণ গতকাল পারির জন্য গ্রামের মানুষের টিম হেরে গিয়েছিল। যাই হোক, সকলে মিলে পারিকে ইচ্ছে মতো মারতে শুরু করে। পারি কিছুটা নেশাগ্রস্ত থাকার কারণে তাদের সাথে পেরে ওঠে না। তবে এক পর্যায়ে সমুদ্রের পানিতে চুবনি খেয়ে পারির হুঁশ ফিরে আসে। এরপর শরীর থেকে শার্টটা খুলে তার কোমরে বাঁধে। বাঘের মতো হুঙ্কার দিয়ে সকলকে এগিয়ে আসতে বলে। তবে সকলেই খেয়াল করে পারির পেটে ত্রিশূলের মতো একটা চিহ্ন রয়েছে। তারা ভেবে নেয় হয়তো গ্রামবাসীদের বাঁচাতেই পারির এই গ্রামে আবির্ভাব হয়েছে। সকলেই হাঁটু গেড়ে পারিকে সম্মান জানাতে শুরু করে। ঘটনা আবারও অতীতে চলে যায়। গ্রামের মানুষেরা অনেক কষ্টে ধীরে ধীরে কিছু টাকা জমায়, যে টাকা দিয়ে তারা সকলে মিলে একটি সোনার ত্রিশূল বানাবে। আর এই ত্রিশূল বানানো শেষে মন্দিরের লর্ড নিজ হাতে দিতে যায়। এ সময় পুরোহিতের শরীরে ভগবান যোদামণি ভর করে বলে, তোমার হাত থেকে এই ত্রিশূল নেওয়া যাবে না। এই গ্রামে একটা বাচ্চা জন্মাবে, যার শরীরে ত্রিশূলের চিহ্ন থাকবে, আর তাতেই এই লর্ডের মৃত্যু হবে, আর তার হাত থেকেই আমি ত্রিশূল গ্রহণ করব। এই কথায় স্বাভাবিক তো রাজা রেগে যাবেই। পুরোহিতকে সাথে সাথে শাস্তি দেওয়া হয়। গ্রামের যত ছেলে সন্তান জন্ম নিত সকলের শরীর চেক করা হতো। অনেক ছেলে সন্তানের শরীর চেক করার পরেও সেই কাঙ্ক্ষিত চিহ্ন খুঁজে পাওয়া যায় না। পরবর্তীতে প্রজাপতি আর লক্ষ্মীর ঘরে জন্ম নেয় সেই ত্রিশূল চিহ্নযুক্ত ছেলে। রাজার লোকেরা খবর শুনে সাথে সাথেই চলে আসে, তবে এর আগেই বাবা তার সন্তানকে লুকিয়ে ফেলে। যখন রাজার লোকেরা জানতে পারে তাদের ঘরে কন্যা সন্তান হয়েছে, তখন মেয়েটির শরীর চেক না করেই চলে যায়। পরবর্তীতে বাবা মা বুকে পাথর জমা দিয়ে সন্তানকে অন্য কারো কাছে হ্যান্ড ওভার করে, আর তিনি সেই সন্তানকে নিয়ে দূরে কোথাও চলে যায়। কেননা ভগবানের কথা অনুযায়ী তাদের এই ছেলেই পারবে ভবিষ্যতে শয়তানের রাজ্যতের হাত থেকে মুক্তি দিতে সকলকে। এসব কথা শোনা শেষে পারি তার বাবা মাকে ধরে অঝরে কান্না করতে শুরু করে। সকলেই খুব খুশি। এই বুঝে তাদের কষ্টের দিন শেষ হয়ে যায়। সিস্টেমে প্রায় সময় পারি সকলকে মার্শাল আর্ট শেখাতে শুরু করলো। সকলেই তাদের সর্বস্ব দিয়ে খুব দ্রুত বক্সিং এর টেকনিক গুলো শিখে নেওয়ার চেষ্টা করে। কিছুদিন পরে আর একটা টুর্নামেন্ট শুরু হয়। মাঠে নেমে পারি বলে, প্রতিবার একই দলে যুদ্ধ জিততে আর ভালো লাগে না, তাই আমি আজ ভিন্ন দলে থাকতে চাই। এই কথায় দর্শক সায় জানায়। শুরু হয়ে যায় পারির মারামারি। ময়দান ফাঁকা করতে খুব একটা সময় লাগে না, সকলেই হার মেনে নেয়। এবার হেরে যাওয়া পক্ষ থেকে একজন লোককে বেছে নিতে হবে। তবে আজ পারি নিজেই লোক পছন্দ করার কথা বলে। অবাক করা বিষয় হচ্ছে, আজকের হেরে যাওয়া পক্ষের হয়ে মাইকেল অথবা তার বাবা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে বলা হয়। এই বিষয়টা কেউ কিছুই বুঝে উঠতে পারে না। সেই সময় পারি তার নিজের বুকের শার্টটি খুলে দেখায়। ত্রিশূল আঁকা ছবি দেখে সকলেই বুঝতে পারে পুরোহিতের করা ভবিষ্যৎবাণী ঠিক হয়েছে। মাইকেল সকলকে নির্দেশ করে গাড়ির ওপর অ্যাটাক করতে, তবে পারিও প্রস্তুত সকলকে প্রতিহত করতে।
পারি একা নয়, পুরো গ্রামবাসী সকলেই প্রস্তুত। তারা দুর্বল নয়, বরং এই কয়েকদিনে ট্রেনিং এ তারা সকলেই একজন বক্সিং মাস্টার হয়ে উঠেছে। গুন্ডাদের চ্যাপ্টার ক্লোজ হয়ে যায়, তবে অবশেষে মাইকেলকে পারির কাছে হার মানতেই হয়। এরপর সাধারণ মানুষের ঠিক যেমন ভাবে মৃত্যু দিত সেইভাবে মাইকেলকেও ঝুলিয়ে রাখা হয়। পরবর্তীতে গ্রামবাসী মাইকেলের বাবার কাছে চলে যায়, তবে এই রাজার দিমাগ এখনো কমে না। সে তো সাধারণ জনগণের হাতে মরবে না, তাই নিজেই নিজের আত্মহত্যা করে নেয়। রাজমহলের অধীনে থাকা কৃতদাসগুলোকে পারি ফিরিয়ে আনে। এতদিন পর পারির মায়ের সাথে পারির দেখা হয়। কত আনন্দের মুহূর্ত বলে বোঝানো সম্ভব নয়। রুক্মিণীও সেখানে উপস্থিত ছিল। পারির এসব কর্মকাণ্ডে রুক্মিণী খুশি হয়ে যায় আর তাকে মাফ করে দেয়। রাতের বেলা পারির বাবা পুরো ফোর্স সহ আইল্যান্ডে চলে এসেছে। এসেই দেখে মাইকেল ঝুলন্ত অবস্থায় রয়েছে। মাইকেলকে ছাড়ানো হয়। থালাবান গোল্ড ফিশের ব্যাপারে জিজ্ঞেস করলে মাইকেল তাদের বলে, গোল্ড ফিশ কোথায় আছে আমি জানি, আপনারা পারিকে মারতে পারলেই আমি গোল্ড ফিশের ব্যবস্থাপনা করে দেব। মাইকেল থালাবানকে নিয়ে গ্রামের মধ্যে যেতে শুরু করে। এদিকে আজ সেই ত্রিশূল পারি নিজ হাতে সৃষ্টিকর্তার হাতে তুলে দেয়। মাইকেল আর থালাবান গ্রামে ঢুকতেই ভেবাচাকা খেয়ে যায়। গ্রামের সকলের হাতেই বাজুকা রয়েছে। আসলে এই বাজুকাকে তারা কোড নেম হিসেবে গোল্ড ফিশ বলতো। মাইকেল আর থালাবান ভেবে নেয় গ্রামের মানুষ এসব চালাতে পারবে না। তবে পারির মাই বাজুকা প্রথম উদ্বোধন করে, যার আওয়াজে আর তাণ্ডবে সকলেই কেঁপে ওঠে। এই আওয়াজে শয়তানও ভয় পেয়ে যায়। শয়তান ভয় পেয়েছে এই ভেবেই পুরো গ্রামবাসী প্রাণ খুলে হাসে। দীর্ঘদিন পর গ্রামে যেন খুশির ছায়া ছড়িয়ে পড়ে। মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।